২০১২ সালের ১৪ই ডিসেম্বর বিজয় দিবসের দুদিন আগের ঘটনা। শুক্রবারের সকাল। কাশিমপুর এলাকায় তখন ঘন কুয়াশা। হাইওয়ের ওপর কয়েক গজ দূরের কিছুই স্পষ্ট দেখা যাচ্ছিল না। গাড়িগুলো চলছিল কুয়াশা বাতি জ্বালিয়ে ধীর গতিতে। এমনই এক ভোরে কচ্ছপ গতিতে ৩টি গাড়ি এসে থামে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ২-এর সামনে। ছুটির দিন হওয়ায় কারাগারের ফটকের সামনে তখন কোনো ভিড় নেই। কিন্তু আশ্চর্যের বিষয়, গাড়ি থেকে কেউ নামলেন না। ভেতরেই নীরবে বসে রইলেন সবাই। প্রায় ১ ঘন্টা কেটে যায়। সকাল ৮টার দিকে একজন এসে ইশারা করতেই গাড়ির ভেতরের লোকজন নড়েচড়ে বসেন। তখন সময় ৮টা বেজে ২০ মিনিট। এর কিছুক্ষণ পরই ঘটে অস্বাভাবিক ঘটনা। কারাগারের নিরাপত্তায় বসানো সিসিটিভি ক্যামেরাগুলো হঠাৎ বন্ধ হয়ে যায়। খুলে দেওয়া হয় মূল ফটক। মাথা নিচু করে মাঝারি উচ্চতার এক হারা গড়নের এক ব্যক্তি ধীর পায়ে বেরিয়ে আসেন। চারপাশে তাকিয়ে সোজা গিয়ে ওঠেন মাঝখানের গাড়িটিতে। কেউ কোনো কথা বলেননি। মুহূর্তের মধ্যেই ৩টি গাড়ি কারাগার চত্বর ছাড়িয়ে হাইওয়েতে উঠে যায়। ততক্ষণে কুয়াশা পাতলা হয়ে এসেছে। গাড়িগুলোর গতিও বেড়ে গেছে। এই আয়োজন কোনো রাজনৈতিক নেতা বা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিকে ঘিরে ছিল না। যার জন্য এত আয়োজন, তিনি ঢাকার আন্ডারওয়ার্ল্ডের এক সময়ের আতঙ্ক বিকাশ কুমার বিশ্বাস। পরিচিত ছিলেন বিকাশ প্রকাশ গ্রুপের অন্যতম নেতা হিসেবে। বিকাশের মুক্তির খবর সাংবাদিকরা জানতে পারেন অনেক পরে, ১৪ই ডিসেম্বর বিকেলে। ততক্ষণে তিনি নিরাপদে সীমান্ত পেরিয়ে গেছেন। শোনা যায়, বেনাপোল হয়ে প্রথমে ভারতের হরিদাসপুর, এরপর কলকাতা হয়ে শেষ পর্যন্ত ফ্রান্সে পৌঁছান তিনি। পত্রিকায় প্রকাশিত খবরে বলা হয়, এই মুক্তির পেছনে ব্যয় হয় প্রায় ৫ কোটি টাকা। কারাগারের নিয়ম অনুযায়ী সকাল ১০টার আগে কোনো বন্দী মুক্তি পাওয়ার কথা নয়। অথচ বিকাশ মুক্তি পান সকাল ৮টা ২০ মিনিটে। আবার শীর্ষ সন্ত্রাসী জামিনে মুক্ত হলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর বিধান থাকলেও সে নিয়মও মানা হয়নি। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীরের বক্তব্য ছিল, ১৫ বছর জেলে থাকা একজন লোক জেলের ভেতর থেকে আর কি অপরাধ করবে। একসময় ঢাকার অপরাধ জগতে সহোদরদের নেতৃত্বে দুটি বড় সন্ত্রাসী গ্রুপ সক্রিয় ছিল। একটি হারিস জোসেফ, অন্যটি বিকাশ প্রকাশ। হারিস জোসেফদের যোগাযোগ ছিল সমাজের উঁচু স্তরে, রাজনীতি ও প্রভাবশালী মহলের সঙ্গে। তুলনায় বিকাশ প্রকাশের অবস্থান ছিল নিচুতলায়। তারা মূলত ভাড়াটে সন্ত্রাসী হিসেবেই পরিচিত ছিলেন। রাজনৈতিক পৃষ্ঠপোষকতা বলতে এলাকায় একজন এমপির বাইরে তেমন কেউ ছিলেন না। ফলে প্রভাব বিস্তারের সীমাবদ্ধতাও ছিল। শেষ পর্যন্ত বিকাশকে কারাগার থেকে বের করতে সুপারির টাকা থেকেই কোটি কোটি টাকা ঢালতে হয় বলে পরে জানা যায়। বিকাশ ও প্রকাশের পিতার নাম বিমল চন্দ্র বিশ্বাস। বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার শিবনগর গ্রামে। ৪ ভাইয়ের মধ্যে প্রকাশ বড়, বিকাশ ছোট। অন্য ২ ভাই রনি ও প্রতাপ। রনি মাদকাসক্ত হয়ে কয়েক বছর আগে মারা যান। প্রতাপ এখন কালীগঞ্জ বাজারে ওষুধের ব্যবসা করেন। মা বয়সের ভারে নুয়ে পড়া একজন বৃদ্ধা, গ্রামেই একা থাকেন। বিমল চন্দ্র বিশ্বাস ঢাকায় ছোটখাটো চাকরি করে পরিবার নিয়ে বসবাস শুরু করেছিলেন মিরপুর পাইকপাড়ায়। শুরুতে সবকিছু স্বাভাবিকই ছিল, কিন্তু কলেজে ওঠার পর বড় ছেলে প্রকাশের জীবনে আসে মোড় ঘোরানো পরিবর্তন। ১৯৮৫ সালের দিকে এশিয়া সিনেমা হলের টিকিট কালোবাজারি নিয়ে প্রকাশের বিরোধ বাঁধে রমজান নামে এক চিহ্নিত অপরাধীর সঙ্গে। একদিন রমজানকে হত্যা করেন প্রকাশ। এই খুনের পরই আন্ডারওয়ার্ল্ডে তার নামডাক ছড়িয়ে পড়ে। ছোট ভাই বিকাশ তখন মিরপুর বাংলা কলেজের ছাত্র। বড় ভাইয়ের প্রভাব দ্রুতই তাকেও টেনে নেয়। পথে ঘাটে প্রকাশের ভাই পরিচয়ে বাড়তি সম্মান আর সুবিধা পেতে শুরু করেন বিকাশ। এই লোভ আর ছাড়তে পারেননি তিনি। অল্প সময়ের মধ্যেই ২ ভাই মিলেই গড়ে তোলেন প্রকাশ বিকাশ বাহিনী। ৯০-এর দশকে আগারগাঁও এলাকায় ঠিকাদারি ব্যবসা ছিল রীতিমতো যুদ্ধক্ষেত্র। টেন্ডার তখনও চালু হয়নি। টেন্ডার বাক্স দখল মানে ছিল রাজ্য জয়ের মতো ব্যাপার। একদল ঠিকাদার নিজেদের স্বার্থে ভাড়ায় নিয়ে আসেন প্রকাশ বিকাশকে। ধীরে ধীরে আগারগাঁও পিডব্লিউ দপ্তরের নিয়ন্ত্রণ চলে যায় তাদের হাতে। বাধা হয়ে দাঁড়ান প্রতিপক্ষ ঠিকাদারের ভাড়াটে সন্ত্রাসী শামীম। একদিন দপ্তরের ভেতরেই শামীম ও তার সহযোগী মামুনকে গুলি করে হত্যা করেন ২ ভাই। এই ঘটনার পর রাতারাতি ঢাকার আন্ডারওয়ার্ল্ডে তারা হিরো হয়ে ওঠেন। এরপর একে একে খুন হন ছাত্রলীগ নেতা জরিপ, ওয়ার্ড কাউন্সিলর শওকত আলী মিস্টার, গোদারাঘাটের টিপু, কল্যাণপুরের ব্যবসায়ী রুহুল আমিন, মিরপুরের খাজা মার্কেটের জাকির হোসেন, শিল্পপতি আজহারুল ইসলাম, গার্মেন্টস মালিক আব্দুস সামাদ, ভিডিও সেন্টারের মালিক মাহবুব সহ আরও অনেকে। এমন সময় হয়ে গেছে যখন প্রতি মাসেই তাদের হাতে একজন না একজন খুন হচ্ছেন। পরিস্থিতি বদলে যায় যখন তারা মিরপুর আগারগাঁও ছেড়ে বাসাবো এলাকায় ঘাঁটি গাড়েন। তখন ঢাকায় সুইডেন আসলাম, হারিস জোসেফ, সুব্রত বাইন, মোল্লা মাসুদ, মুরগি মিলন ও লিয়াকত হোসেনদের দাপট তুঙ্গে। আধিপত্যের লড়াইয়ে রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় এগিয়ে যান লিয়াকত ও মুরগি মিলন। পিছিয়ে পড়েন প্রকাশ বিকাশ। ১৯৯৭ সালে ঢাকা মহানগর পুলিশ শীর্ষ সন্ত্রাসীদের তালিকা প্রকাশ করে। সেই তালিকায় আসে ২ ভাইয়ের নাম। একই বছরের মাঝামাঝি সময়ে তৎকালীন ডিবির এসি আকরাম হোসেন নারায়ণগঞ্জ থেকে বিকাশকে গ্রেপ্তার করেন। তখন তার বিরুদ্ধে ১২টি খুনের মামলা ছিল। সেই থেকে বিকাশ কারাগারেই ছিলেন। প্রকাশ পালিয়ে যান ভারতে, সেখান থেকে ফ্রান্সে। ১৯৯৮ সালে আওয়ামী লীগ ও ২০০১ সালে বিএনপি সরকারের প্রকাশিত শীর্ষ সন্ত্রাসীর তালিকাতেও তাদের নাম উঠে আসে।
এক সময়ের মহাপ্রতাপশালী প্রকাশ বিকাশের পরিবার আজ গ্রামে একেবারেই বিচ্ছিন্ন। প্রতিবেশী বা আত্মীয় কেউ তাদের সঙ্গে সম্পর্ক রাখে না, আত্মীয় স্বজনও পরিচয় দিতে চান না। অপরাধের ছায়া পেরিয়ে তাদের জীবনে এখন শুধুই নীরবতা। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।